স্বাগতম, নমস্কার। আজ বুধবার, একেবারে সপ্তাহের মধ্যভাগে চলে এসেছি। চলছে কালী পুজো এবং বাস্তবিকই আমাদের একটু তড়িঘড়ি এই অনুষ্ঠানটাকে রেকর্ডিং করতে হয়েছে এই কারণে যে আমার অতিথি এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন তারাপীঠে এবং প্রতিবারের মতন তারাপীঠে তিনি যান। বিভিন্ন মানুষের আবেদন থাকে, তাদের পুজোর ব্যাপার থাকে, রাতভর যজ্ঞ হয়, তারপর তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে চলে আসেন। এবারে সুদূর কোথায় নৈহাটি, কোথায় তারাপীঠ, এইসব ডিস্টেন্স নিয়ে গল্প করতেও একটা ভয়ঙ্কর মনে হয়, কারণ আমি রুটটা দেখে এসেছিলাম। দেবাচার্যজি আমার পাশে বসে আছেন, ইজ এ লাভলি ম্যান। গতকাল আমরা তো আলোচনা করছি না বাস্তু নিয়ে, তো বাস্তু একটা সেকেন্ড পার্ট হওয়া উচিত বলে আমি মনে করি। একদম বাস্তুর সেকেন্ড পার্টেরও একটা ছোট গল্প দিয়ে শুরু করি, আপনার কাছে নিবেদন করি। দেখুন, উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট আসতে, আমি নাম বলবো না, উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট আসতে বাঁদিকে একটা দুর্দান্ত বাড়ি, আজ থেকে 25-26 বছর আগে, মানে দেখার মতন। যেই গাড়ি চালিয়ে যেত বা যারাই বাসে যেত একবার অন্তত দমদম পার্ক ছাড়ালেই ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকতো যে কে বানালো বাড়িটা, কি করে বানালো, এত সুন্দর, মানে চমৎকার, অসাধারণ। এবং সেই বাড়ির যিনি মালিক তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, কোটি কোটি টাকা রোজগার করেছেন। ভদ্রলোকের নাম হচ্ছে AS, এর বেশি বলবো না, A.S। দিব্যি কাজ করছেন এবং আমি নিজে শুনেছিলাম যে সাহেবরা, অর্থাৎ কিনা তার ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টে কাজ করতেন তার চিফ ইঞ্জিনিয়ার থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন, তারা প্রত্যেকে মানে সাংঘাতিক আপ্লুত ছিল যে এত ভালো কাজ করে মানুষটা, আরও কাজ দিত, আরও কাজ দিত। তুই করতে করতে একটা সময় তার মনে হলো, মানে হি ইজ এ ভেরি গুড লুকিং পার্সন, খুব চমৎকার তার দেখতে শুনতে ভদ্রলোক ছিল। কিছু বাজে বন্ধু জুটে গেল। রাজেশ খান্নার গল্পটি গতকাল যেরকম বলছিল, বাজে বন্ধুর পাল্লায় পড়ে রাজেশ খান্নার শেষ। এনারও কিছু বাজে বন্ধু জুটে গেল। এগুলো জোটে, বড়লোকদের এগুলো জোটে। এবার যে বুদ্ধিমান সে গ্যাস খায় না, যে বুদ্ধিমান এই ধরনের ব্যাপারের মধ্যে গ্যাস খাওয়ার লোকটাই বেশি। আরে আমার প্রতিপত্তি ক্যা বাত হয়। তো তাকে বলে যে আরে আপনি কি করছেন, নিজেকে তুলে ধরুন। এবং কলকাতায় এগিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি খবরের কাগজের সাংবাদিকরা পর্যন্ত হাজির হয়ে গেল, তারা সব বইটই লিখবে। একটা পাবলিকেশন ছাপা হয়ে গেল, যে আমার একটা পাবলিশার্স তৈরি হলো। তাতে সারা বাংলার যত রাইটার আছে তাদের বই ছাপাতে শুরু হলো। শুধু তাই নয়, ওই সময় বাংলার সেরা নায়ক তার বাড়িতে হাজির হলেন, বাংলার সেরা জাদুকর তার বাড়িতে হাজির হলেন, এবং এই রকম ধরনের স্ট্যাটাসের প্রায় প্রত্যেকে হাজির হতেন। নানান অনুষ্ঠান তার বাড়িতে হতো, ছেলের জন্মদিন, এই জন্মদিন। এবং আপনি বললে বিশ্বাস করবেন না যে মোস্ট আনফর্চুনেট, ভদ্রলোক আমাকে খুব ভালোবাসতেন এবং আমি তার বাড়িতে চা খেতেই যেতাম। আমি বলেছিলাম যে কী করছেন এগুলো, তো ছেলের জন্মদিনে নেমন্তন্ন করেছে, তো আমি গেছি উইথ গিফট, আমি এটা নিজে কিনে গেছি। এবং সেখানে দেখলাম যে সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকে হাজির, এবং তাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে এবং তাদেরকে গিফট কিনে দেওয়া হয়েছে যে তুমি এসে আমার ছেলেকে দেবে। মানে আমার এসব ঘেন্নার কথা না বলতে ইচ্ছা করে না, তবু মানে দিস দ্য কালচার অফ আওয়ার বেঙ্গলি সোসাইটি। আজকেও আছে কিনা আমার জানে না। মানে সেই কন্ট্রাক্টর বড় লোকের বাড়িতে সবাই হাজির হতে আরম্ভ করলো গিফট নিয়ে। সেই গিফটটাও তারই কিনে দেওয়া, এবং তিনি হাজির হচ্ছেন বলে তখন রেট কম ছিল, ওই 4000-5000 করে প্রত্যেকে এলো। এবং আমি দেখলাম যে মানে মোস্ট ইন্টেলেকচুয়াল নায়ক তিনি বাড়ি মাথার উপর ক্যাপ ফিরে পুঁ করে শব্দ, মানে এগুলো করতে হবে তার বাড়িতে, তারা টললেন এবং করে তাকে তার টাকা স্কুইজ করে বইমেলাতে তার স্টল খুলিয়ে বই ছাপিয়ে হ্যানারে ফাংশন এই সেই করতে করতে ভদ্রলোক পথের ভিখিরি হয়ে গেলেন। এবং তিনি নাগেরবাজার অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকতেন শেষ জীবনে। কনস্ট্রাকশনের কাজ করার মতন তার শক্তি ছিল না, হাই সুগারের রোগী ছিল, এবং তার মৃত্যু হলো। এবং তার মরে যাওয়ার সময় মানে একটি লোকেরও দেখা পাওয়া যায়নি।
কি বলবেন, এটাকে বাস্তুর দোষ নাকি বাস্তুকে মিস ক্যাপিটাল করার দোষ রাজেশ খান্না যেটা করেছিলেন? না, একদমই বাস্তু তো অবশ্যই, বাস্তু তো ওনাকে দিয়েও ছিলেন প্রচুর। তারপরে রেকটিফাই করার একটা প্রবণতা আসে, কালকেই আমি বলেছিলাম, এবং সেই রেকটিফাই করার পরেই এই জিনিসগুলো বেশি পরিমাণে আসতে আরম্ভ করে। যে জিনিসটা ঠিক আছে সেটাকে আপনি আরও ভালোভাবে ঠিক করার মতো প্রয়াস যদি বাস্তুর ক্ষেত্রে করেন, সেটা চরম ভুল হয়। সেটাই দুজনের লাইফে আপনি দেখতে পেলেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বাস্তুতে স্পেশালি আমি কালকে বলেছিলাম যে এফেক্টটা সবসময় বাড়ির মহিলাদের উপর আগে আসে। তাদের কোথাও না কোথাও শারীরিক জায়গা ডিস্টারবেন্স এবং আস্তে 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 কার্যক্ষমতা হারানো, এই জিনিসগুলো বাস্তু যদি নেগেটিভ হয় সেটা দেখতে পাবেন। দ্বিতীয় জায়গাটা অবশ্যই বাড়ির যারা একটু বয়স্ক পুরুষ আছেন বা বাড়ির যে গৃহকর্তা আছেন তার উপরে আসে। একদম লাস্ট সর্বে যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের যারা অ্যারোগেন্ট হয়ে যাওয়া, লাইন হারিয়ে ফেলা, পড়াশোনা না করা, কথায় কথায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, বাইরে হাজার একটা এরকম বাজে বন্ধু জোগাড় হয়ে যাওয়া, তো এইগুলো হচ্ছে বাস্তুর নেগেটিভ এফেক্ট। এবার এই এফেক্টগুলো যখনই আপনার ফ্যামিলিতে আসবে, যখনই আপনি ছোটোখাটো একটা দুটো ঘটনার থেকে আস্তে আস্তে দেখছেন বড় হচ্ছে, আমার মনে হয় সবার আগে সেখানেই পজ টানা উচিত। যদি না টানা যায় তাহলে এই প্রবলেমগুলো আগামী দিন দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িতে থাকবে। আমি গতকালেও বলেছিলাম যে এতে কিছুই হয় না যে বাড়ির সব থেকে বয়স্ক লোকটা সে জীবনের ম্যাক্সিমাম সময়টা লাস্ট যে টাইমটা থাকে সেই টাইমটা ম্যাক্সিমাম টাইমটা হসপিটাল বাড়ি করতে করতেই কাটিয়ে ফেলে, এবং যে বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকে সে বাড়িতে হসপিটাল টানবেই। এটা একটা বড় জিনিস। যে বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকে সেই বাড়িতে কোনো ক্রনিক ডিজিজ আপনাকে টানবেই। যে বাড়িতে বাস্তুর ডিস্টার্ব থাকবে সেই বাড়িতে সবার আগে বাড়ির মহিলাদের সাথে, যারা পুরুষ রয়েছেন যারা একটুখানি কী বলবো দায়িত্ব নিয়ে সংসার চালানোর চেষ্টা করেন, তাদের সাথে একটা দীর্ঘস্থায়ী কী বলবো টানা পড়েন রিলেশনের ক্ষেত্রে দেখা দেবেই। তো কেন এই জিনিসগুলো? আমার মনে হয় যে যারা মনে হয় যে সত্যি স্বামী স্ত্রীর রিলেশনটা ভালো হবে, বাড়িতে দুই ভাই রয়েছে, দুই ভাই দুই বউ, তাদের মধ্যে রিলেশন বেটার থাকবে, এই জিনিসগুলো যখনই বেটার হবে, তো আমার মনে হয় যে এই জায়গাগুলোকে যদি লক্ষ্য করেন প্রতিটা মুহূর্তে, তাহলে পরে কিন্তু বাস্তুর প্রবলেমগুলো আগে থেকে বুঝতে পারবেন। তো এর জন্য কি করা দরকার? আমি এর আগে দেখেছি বাস্তু চৌকি দেখিয়েছি, বা বাড়িতে বাথরুমটা একদম ওপেন ডাইনিংয়ের সাথে রয়েছে, সেক্ষেত্রে একটা গ্রাস পরিমাণ মানে বাড়ির অর্থনৈতিক যে টাকাটা আসছে সেটাও আপনার দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে যদি এটাও কিন্তু একটা ঘটনা, এই যে টাকা আসছে, টাকা সাইফন হয়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া, এটাও কিন্তু মানে আমি বহু ক্ষেত্রে শুনেছি যে এটা একটা বাস্তুর প্রবলেম। তো সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে মানে আমাদের এই বছরটাতে কিন্তু আমরা অনেকগুলো যোগ পেয়েছি, কাজের যোগ, মানে যেগুলোতে বাস্তুর বলতে পারেন, আমাদের লাইফে গ্রহ দোষ বলতে পারেন, খণ্ডন বলতে পারেন, এছাড়া অমাবস্যাগুলো রয়েছে। গতকালকেই গেছে মানে অ্যাকচুয়ালি আপনার 127 বছরের পুরনো একটা যোগ, যেটা নিয়ে আমি টিভিতে বারংবার বলেছি। তো সেই জিনিসগুলো এই জিনিসগুলোকে কাজে লাগান, এই জিনিসগুলোকে কাজে লাগান। আগামী 21 তারিখ থেকে 2 তারিখ অবধি বাস্তু রিলেটেড এবং মানে স্পেশালি বাড়ির যদি কোনো সমস্যা থাকে আপনি আরামে কাজ করতে পারবেন, সেই জায়গাটাকে কাজে লাগান। বাড়িতে বাস্তু চৌকি মানে বসান, দেখবেন বাড়ির যে নেগেটিভিটিগুলো রয়েছে, যে জিনিসগুলো আপনাকে তাড়া করতো এতদিন না, সেখান থেকে আপনি কোথাও না কোথাও ভালো রয়েছেন। আপনি ইনকাম প্রচুর করছেন, ইনকাম দেখতেই পাচ্ছেন না। আপনি একটা নতুন বাসস্থানে গেছেন, গিয়ে বাড়িতে ভালো ইনকাম শুরু হয়েছে, সমস্ত কিছু ঠিক হয়েছে, কিন্তু ইনকামের জায়গাটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইনকাম করে হয়তো ইনকাম রাখতে পারছেন না। ছেলের পড়াশোনা, মেয়ের নিজের ওষুধ, বাবা মায়ের ওষুধ, এই করতে 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 একটা লক্ষাধিক টাকার উপর খরচা হয়ে যাওয়া। তো সেখানে গিয়েও আপনার সমস্ত কিছু শান্তি থাকলেও আলটিমেটলি অর্থনৈতিক কারণে একটা অশান্তি থেকে যাচ্ছে মনের মধ্যে। এই জায়গাগুলোকে কোথাও না কোথাও দাঁড়িয়ে টানতে হয়। যদি না টানা যায়, এগুলো দীর্ঘস্থায়ী হলে তার রসিকতাটাও হয়তো এত বিচ্ছিরিভাবে লাইফের মধ্যে আসে, খারাপভাবে আসে, যেগুলোকে তখন আমরা নিতে পারি না। তখন কেন আমার সাথেই কেন হচ্ছে? তো আপনার সাথেই না, যাদের প্রবলেম আছে, স্পেশালি আমি সবসময় প্রত্যেকটা লোককে একই কথা বলি, যে রাস্তাটার এন্ড হচ্ছে, এন্ডের গিয়ে ডান দিক বা বাঁ দিক বা সোজাসুজি যে বাড়িটা থাকছে, ওই বাড়িটা কখনো কিনবেন না। ওই বাড়িটার এফেক্ট আপনাকে কোনোদিন ভালো দিতে পারে না। 5 বছর ভালো দিলেও কেউ না কেউ স্বজন ধনবিয়োগ, প্লাস তার সাথে সাথে আরও 5 বছর গেলে পরে ওই বাড়িটাও আপনার হাতছাড়া হবে। এবার একটা বোম্বাস্টিক প্রশ্ন করি। একদম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো স্টেজে আপনি দেখবেন উনি ডান দিকে দাঁড়িয়ে ভাষণ দেন, মানে আমি তাকিয়ে রয়েছি,
তার ডান দিকে, আচ্ছা, সেটা ফিল্ম ফেস্টিভ্যাল হোক, ফিল্মি আর্টিস্ট হোক, জনসভা হোক, যাই হোক না কেন, লক্ষ্য রাখুন। এবং আপনাদেরও বলছি, টোটাল ফ্রেম আমার সামনে উনি ভাষণ দিচ্ছেন, মানে উনি স্টেজে উঠে ওনার বাঁদিকে দাঁড়িয়ে ভাষণ দেবেন, হারগিজ ওনাকে কিন্তু ডান দিকে কেউ দেখেনি আজ অব্দি, উনি বাঁদিক দিয়ে ওঠেন, মানে এইটে ওঠেন এবং বাঁদিকে যা তারপরে যা হলো তাকে সম্বর্ধনা দেওয়া হলো, শুভেচ্ছা দেওয়া হলো। এবং আমি দেখলাম যে শাহরুখ খানকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করছেন, ছোট্ট স্টেজ, একটা হল ঘরের মধ্যে ছোট্ট, সেটাও মানে বাঁদিকে, মানে হি স্ট্যান্ডস অন দ্য লেফট সাইড। একদম। কেন? কারণ হচ্ছে আমার মনে হয় আজ অব্দি যতজন প্রধানমন্ত্রী আমি দেখেছি তার মধ্যে উনি ঈশ্বরে পরম বিশ্বাসী, যিনি সমুদ্রের তলাতে গিয়ে বসেও দ্বারকা দেখার জন্য গিয়ে ধ্যান করে আসতে পারেন, শ্রীকৃষ্ণের বাড়ি দেখার ইচ্ছে রাখতে পারেন। আজ অব্দি তো আমি কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি আমি খুব সগর্বে কথাটা বলতে পারি। মানে এর মধ্যে অনেকে হয়তো ভাবতে পারেন যে দাদা বিজেপির হয়ে কথা বলছেন, কোনো পার্টির কালার আনবেন না। আমি আমার প্রধানমন্ত্রীকে নিয়ে বলবো, আমি আমার মুখ্যমন্ত্রীকে নিয়ে বলবো, তাদের ভালোটা ভালোই বলবো, খারাপটা খারাপ বলবো। এর মধ্যে কোনো কারণে কেউ পার্টিকে আনবেন না। স্পেশালি উনার মধ্যে যে পরম আধ্যাত্মিকতাটা রয়েছে, দেশের জনগণ যখন খারাপ অবস্থায় রয়েছেন, উনি যখন অযোধ্যার কোনো একটা পাহাড়ের মধ্যে বসে গিয়ে দীর্ঘ এক রাত একটা গুহাতে বসে শুধু যেন দেশের জনগণের ভালো হয়, মানে ওনার প্রজা, উনি তো রাজা, ওনার প্রজার যেন ভালো হয় তার জন্য উনি এক রাত ধরে ধ্যান করেছিলেন। তো করেছিলেন না, নিজের টাইমটা তো দিয়েছিলেন। এখনো পর্যন্ত ওনার শরীরের যে মানে গ্লো, যেটা আপনি বলুন না আমাকে, কটা প্রধানমন্ত্রীর মধ্যে, কটা দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আপনি দেখতে পাবেন? না না, ন্যাচারালি খুব বাস্তবিক। এবং ভগবানের প্রতি যে পরম বিশ্বাস, প্রতিটা মুহূর্তে ওপরওয়ালাকে হাত দেখিয়ে উনি তারপরে কথাটা বলছেন। বাদিক দিয়ে ওঠেন, লক্ষ্মীকে বাদিকে রেখেই এগিয়ে আসা উচিত, তার জন্যই উনি বাম দিক গুরুত্ব করেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবং শুধু তাই নয়, সচিন তেন্ডুলকর যখনই খেলার মাঠে নামতেন তখনই সবার আগে বা পায়ের প্যাডটা আগে, বা পায়ের প্যাড, মানে কেউ আজ অব্দি চেঞ্জ করতে। হ্যাঁ, আমাদের খুব নাম করা একজন প্লেয়ার যার নাম হচ্ছে কি বলবো, ধোনি, যিনি মাঠে পা রাখলে সবার আগে রাইট পাটা মাঠের মধ্যে রাখতেন। কেন? তো প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কারণ আছে, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কারণ থাকে। আমি একজনের নাম না করে বলছি, কিন্তু বললে পরে সবাই বুঝে যাবেন যে আমরা ওই মুখে মুখে বলি না যে না ভগবান নেই, মানে আমরা যারা খুব নিচের স্তরে থাকি বা খুব বেশি ডিপ্রেশনে থাকি, তারা এই জিনিসগুলো মনে রাখি। অনেক সময় মনে হয় যে উনি ভগবানের থেকে একটা দাবি জবানি এনে দিয়েছেন, এতে আর কী কাজ হবে। তো আমার মনে হয় যে সত্যি তো, যদি একটা ওই জিনিস পড়ে রাতারাতি বড় লোক হয়ে যাওয়া যায়, তাহলে তো পৃথিবীর সবাই ওই জিনিসটাই পড়তো। তো কেন না, ওটা হচ্ছে একটা আলাদা শক্তি, একটা আলাদা বিশ্বাস। যদি সেই জিনিসটাই হয়, আমার মনে হয় যে আমি যদি ভুল না করি, যেদিনকে খেলার মাঠে কোনো এক ভদ্রলোক নিজে জামা খুলে এরকম করে উড়িয়েছিলেন, তার গলাতে অনেকগুলো চেন ছিল এবং চেনের মধ্যে অনেকগুলো এরকম তাবিজ ছিল, তাহলে তিনি কেন পড়েছিলেন? প্রশ্নটা আমার এখানে। নিশ্চয়ই তো কিছু না কিছু কারণ আছে, কিছু না কিছু বিশ্বাস আছে, যে কারণে তিনি ওই অবধি পৌঁছেছেন, নিজের মাথার উপর জামা উড়ানোর ক্ষমতা রাখেন। এবং এখনো পর্যন্ত উনি কোথাও না কোথাও আমাদের সবার মধ্যে জায়গা করে রয়েছেন, কারণ নাম না করে। একদম নাম করা যেতে পারে, সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, তো তার গলাতে কেন তখন অতগুলো তাবিজ ছিল? তো বাস্তব বিশ্বাস, উনার বিশ্বাস ছিল ভগবানের প্রতি। এবং আপনি দেখুন যে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপের আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, যারা আছে আমাদের স্বামী, প্রত্যেকজন এক একজনের ধর্ম অনুযায়ী প্রতিটা মন্দিরে দর্শন করেছে, প্রতিটা জায়গায় গেছে। বিনা কারণে ভগবান নেই, বিনা কারণে এই জিনিসটা তো হতে পারে না। ভগবানের বিশ্বাসটা আলাদা একদম। তো আমি যে জায়গাতে রয়েছি, সেই জায়গা থেকে আমার যদি আধ্যাত্মিকতার চেতনা না আসে, হ্যাঁ আমাদের ডিফল্ট তো অবশ্যই কিছু আছে। আমাদের স্কুলে কখনো গীতা পড়ানো হয়নি, আমাদের স্কুলে কখনো রামায়ণ পড়ানো হয়নি, মহাভারত পড়ানো হয়নি, সে শিক্ষা দেওয়া হয়নি, বরঞ্চ টিকা পড়ে গেলে পরে টিকা মুছে যাওয়ার জন্য বারবার করে বলা হয়। হ্যাঁ, তো আমি জানি না কেন এগুলো হয়, তো কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় এগুলো আমাদের লাইফের সাথে যাওয়া উচিত। আমাদের বাচ্চারা যদি ছোটবেলা থেকে না জানে যে রাম কে ছিল, ভীম কেন শক্তিশালী ছিল, অর্জুনের মধ্যে কি ক্ষমতা ছিল, যে শ্রীকৃষ্ণের মতো মানুষ সবসময় তারা হাত, মানে আপনি বলতে চাইছেন যে এটা যে পোশাক আশাকটাও বাস্তুর মধ্যে পড়ে, কালার থেকে শুরু করে, কালার মানে ওইটাই একদম এভরিথিং। তাহলে দুটো পরপর আবার দুটো ইন্দ্রাস্ত্র বা ব্রহ্মাস্ত্র আপনার দিকে, এগুলো ইন্টারেস্টিং লাগছে আপনার সঙ্গে কথা বলে। আমরা জানি যে আর্জেন্টিনা টিম গতবারে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, তারা হালকা ব্লু স্ট্রাইপের
হ্যাঁ। ওপরে টপ গেঞ্জিটা আর তলা হচ্ছে ব্লু প্যান্ট, ডিপ ব্লু প্যান্ট। 1999 মারাদোনা তুঙ্গে ফাইনালে তুলছেন একা প্রায়। ফাইনালের খেলার জার্মানির সঙ্গে খেলাতে মারাদোনাদের ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু জার্মান তার ড্রেসটা অরিজিনালটা রাখলো। এটা মানে একই রকম যেন দুটো ড্রেস চেঞ্জ না হয়। ওর সেই ব্লু প্যান্টের জায়গায় এলো হোয়াইট প্যান্ট এবং ওপরে স্ট্রাইপটা উঠে গিয়ে একদম ডিপ ব্লু একটা গেঞ্জি এলো, যেটা সাধারণত ওরা পরেন না, ওটা স্ট্রাইপ পরে। হেরে গেলেন এক গোলে মারাদোনা, ঠিক আছে। ইন দ্য ইয়ার 2014 ফের মুখোমুখি হলো জার্মানি এবং আর্জেন্টিনা। ফের তখন তুঙ্গে মেসি। ফের জার্মানিরা তাদের নিজেদের পোশাক পরে নামলো, ওই হোয়াইট ড্রেস, আর দেখা গেল যে ব্লু প্যান্ট এবং ডিপ ব্লু ওই গেঞ্জি পরে, যেটা তাদের রেগুলার ড্রেস না, মেসিরা সেই ড্রেস পরে সেবারও হেরে গেল এক গোলে। তাহলে কি পোশাকটা একটা মস্ত বড় ব্যাপার? পোশাকটা মস্ত বড় ব্যাপার, দিনটা মস্ত বড় ব্যাপার, সেই দিনের সাথে সেই কালারটার মস্ত বড় ব্যাপার। যে খেল, তাই যদি বলেন তাহলে তো আমি বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডে গুণে এবং তারিখ গুণে তার শাড়ির পাড়গুলো চেঞ্জ হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি। হয়তো এগুলো দেখুন, আপনি যে এরকম ফলো করেন, আমি এই প্রোগ্রামে বসে আমাদের মুখ্যমন্ত্রী সম্বন্ধে অনেক কথা বলেছি, অনেক একটু আধটু না। আমি বলেছি যে আমাদের লাইফে আজ অবধি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন, মাননীয় মমতা ব্যানার্জি, তো ওনার প্রতি ফুল রেসপেক্ট রেখে আমি, মানে সবসময় রেসপেক্ট রেখে কথা বলি, আজকেও তাই, যে ওনার মাথাতে সবসময় কোথাও না কোথাও ভগবান স্টে করে এবং উনি জ্যোতিষীর থেকে কোনো কারণে বাইরে গিয়ে কোনো কাজ করেন বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তার রিজন হচ্ছে আজকের ডেটে আমি যদি 2011 তো 2013 থেকেই ধরুন, যদি আমি বলি কতগুলো ঘটনা ওনাকে বারবার ধাক্কা দিতে 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 গেছে, যেগুলো আমরা প্রত্যেকে দেখেছি। ফার্স্ট সারদা, নারদা, তারপরে একের পর এক এই সিং ওই সিং করতে করতে জর্জরিত উনি। প্রতিবার ভোটের মুখে ম্যাক্সিমাম সময় হয়েছে, ম্যাক্সিমাম সময় তার ভালো ভালো এমএলএ বা এমপি যারা রয়েছেন তাদের অ্যারেস্ট হতে আমরা দেখেছি। মানে এগুলো একটা দলের প্রতি বা একজন মুখ্যমন্ত্রীর কাছে বড় বড় ধাক্কা, বড় কষ্টের জায়গা, যে তার দলের প্রতি এই জিনিসগুলো আসছে কেন বা এই ঝড়ঝাপটাটা আসছে কেন। কিন্তু ওনাকে যে দেখছিলেন বা ওনাকে যে গাইড করেছেন না, সে প্রপার, আমার দৃঢ় বিশ্বাস প্রপার গাইড করেছে। ওনাকে বলেছে যেখানে রাইটার ছিল সেখানে তোমাকে বসতে হবে না, ও তো এখন ধ্বংসের দিকে রয়েছে, তুমি চলে যাও গঙ্গার ওপারে। গঙ্গার ওপারে যখন চলে গেল, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই নাকি? হ্যাঁ। তো উনি যেখানে গেছেন, যতই ঝড়ঝাপটা দিক না কেন, ওনার গায়ে কিছু লেগেছে? না। টাইম 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 সব স্থিতি। মানে তাহলে কি আমাদের এটা ধরে নিতে হবে আজকে আমরা সব উনি যে জায়গাতে বিলং করছেন সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমরা আসবে প্রবলেম আসবে, কিন্তু উনি যে প্রবলেমগুলো ফেস করেছেন কোনোটা ছোট প্রবলেম। আজকে আমরা সব বিখ্যাত লোকেদের নিয়ে আলোচনা করলাম, কিন্তু প্রত্যেকটা লজিক্যালি আপনি স্ট্যান্ড করলেন যে এটার পেছনে এই লজিক, এটার পেছনে এই লজিক, এটার আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি, উনাকে যদি কেউ স্পেশালি, আমার তো জানা নেই, কিন্তু স্পেশালি উনাকে যদি কেউ গাইড করেন, তিনি পারফেক্ট করছেন। সেটা ওপরওয়ালা না, ওপরওয়ালা তো আছেন, ওনার দৃঢ় বিশ্বাস, ওনার ভক্তি, ওনার নিজের বাড়িতে মা কালীর পুজো হয়, কালী পুজো হয়। তাহলে এবার আমার সবশেষ প্রশ্ন যেটা, এখন আমাদের খানিকটা সময় আছে, আপনাকে আরো বেশ কিছু প্রশ্ন করা যেতে পারে। আমরা একটার পর একটা বাস্তুর উদাহরণ পেলাম, যেটা আপনার কালার থেরাপি অবধি আপনি বললেন, এবং বাস্তবিকই এটা দেখা গেছে যে আমাদের চলার পথে যে বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদি নানান রকম, বিমানবন্দর যে তৈরি হয়েছে, বিমানবন্দর যত বিমানবন্দর রয়েছে তার এক রুটেই সমস্ত ফ্লাইটগুলো ওঠে, একদম উল্টো দিক থেকেও তো উঠতে পারে না। এবং আপনি বড় বড় জায়গাতে দেখবেন 4-5টা অব্দি রানওয়ে থাকে। হ্যাঁ, 4-5টা, কিন্তু একটা রানওয়ে দিয়ে একদম কিছু তো রিজন আছে, নাম্বার 1, এবং প্রত্যেকটা, এবং তার সঙ্গে একই রকম প্রশ্নটা, কানেক্টিং প্রশ্নটা হচ্ছে যে তাহলে বাস্তু মানে বিশ্বব্যাপী, নিশ্চয়ই শুধুমাত্র ভারতবর্ষের ব্যাপার কখনো নয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আপনাকে এই উত্তরটা দিয়ে নি, বাস্তু যখনই কোনো এয়ারপোর্ট তৈরি হয় বাস্তু নিয়েই তৈরি হয়, এটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে মর্গান হাউসদের নাম অবশ্যই শুনেছেন, যেটা আজকে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে।
যেটা কালিম্পংয়ে আপনার আমাদের মেজর জেনারেলের অফিস, যিনি পুরো দায়িত্ব নিয়ে বসে থাকেন, ঠিক তার অফিসের উল্টো দিকে গল্ফের মাঠটা রয়েছে, তার উল্টো দিকে হচ্ছে মর্গান হাউসটা। আমি স্পেশালি গেছি, তার জন্য আপনাকে এতটা ডিটেলসে বললাম। এইবার এই মর্গান হাউসটা আজকে ডেটে লোকে টিকিট কেটে দেখতে যায় যে ওর ভেতরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে বলে। আপনি যদি নাইট স্টে করতে চান আপনাকে করতে দেওয়া হয় না। তো উনি কি জানতেন না যে ওনার কোথায় ভুল আছে? উনি যখন ওই হাউসটা তৈরি করছিলেন, এটা তো ব্রিটিশ আমলের কথা বলছি, সেই সময় প্রথম চার্চে যে ওনাকে বলেছিলেন যে এইখানে যে যে জিনিসগুলো তৈরি হচ্ছে আগামী দিন এই বাড়িটাতে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত হয়ে যাবে। তো আজকে ডেটে তো তাই হয়েছে প্রতিটা জায়গায় সূত্র অনুযায়ী। আজকে দেখুন মর্গান, সেই মর্গান নেই। মর্গান সাহেবের ফুল ফ্যামিলি আজকে ডেটে কোথায় আছে সেটা জানা নেই, এবং কোন কোন সময় মর্গান হাউসে মর্গানদের বেটার টাইম যাবে সেটা পর্যন্ত আলোচনা হয়েছিল। সে টাইটানিক থেকে শুরু করে এভরিথিং। টাইটানিকের মেন পার্টনার ছিলেন মর্গান, এবং আরও 3 জনকে নিয়ে উনি একটা বড় ইন্স্যুরেন্স করলেন, এবং যেদিনকে টাইটানিক ভাসা দেওয়া হলো জলে, সেদিনকে সবাই ওই টাইটানিকে উঠেছিলেন, একমাত্র মর্গানরাই ওঠেনি। এবং বড় ইন্স্যুরেন্সটা মর্গান ফ্যামিলি পেয়েছিল। তো প্রতিটা জায়গায় বারণ করা হয়েছিল যে টাইটানিক কোনোদিন ডুববে না, এটা একটা ভুল বার্তা। তোমরা অ্যাটলিস্ট তোমাদের ফ্যামিলির কেউ যেন এই এটাতে না ওঠে। তো মর্গানের কেউ যায়নি কখনো, এবং সেটা কিন্তু ভরাডুবি হলো, বহু মানুষের প্রাণ গেল, মারাত্মক। মানে বিশ্বের এই ইনফরমেশনটা আপনার কাছে ছিল যে এই আরো 3 জন পার্টনারকে নিলে টাইটানিককে জলে ভাসালো, এবং বড় একটা ইন্স্যুরেন্স করলো। এবারে তখনকার ডেটে একটা ইন্স্যুরেন্সের ব্যাপার মানে সাংঘাতিক ব্যাপার। যখন অ্যাক্সিডেন্ট হলো তখন ইন্স্যুরেন্সের টাকাটা মর্গান পেল। একটার পর একটা চমৎকার উদাহরণ দিচ্ছেন। সবশেষ কথাটা হচ্ছে যে ঋষি বঙ্কিমচন্দ্র, একদম বন্দে মাতরম, সুপরাং মলয় শীতলম শস্য শ্যামলন মাতরম বন্দে মাতরম। বঙ্কিমবাবুর একটা অদ্ভুত ব্যাপার ছিল, উনি যেখানে বসে লিখতেন হুগলির, ওইখানে বসেই লিখবেন, কিন্তু কোর্ট কাছারির কাজ যেখানে করতেন সেখানে তিনি একটা লাইনও আজ অব্দি কোনোদিন সাহিত্য চর্চা করেননি। কেন? উনি দেখতে পেয়েছিলেন যে কোথা থেকে ওনার জায়গাটা, ঈশ্বর ভক্তি ছিল। অবশ্যই ওনার জায়গাটা কোথায়। এখনো পর্যন্ত ওনার বাড়িতে আপনি যদি যান এমন এমন জিনিস দেখবেন যেগুলো আপনি আজ অব্দি দেখেননি আমার এলাকাতেই, এবং যাবেন কোনোদিনও। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সবথেকে মজার ব্যাপার, উনি পেয়েছিলেন সেই জায়গাগুলো, সেই রসদগুলো পেয়েছিলেন যেগুলো একজন লেখককে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই আলটিমেটলি অ্যাটমসফিয়ার। তারপরে হচ্ছে নাম। আমি একটা লিখে গেলাম কিন্তু কোনোদিন কিছু পেলাম না, তখনকার একটা মানুষের একটু নাম সম্মানের ব্যাপারটা তো জড়িয়ে থাকতো, এটা একটা জায়গা ছিল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে যে জিনিসটা ছিলেন সেটা হচ্ছে যে ওনার কোনো ক্যারেক্টারই আপনি বলতে পারবেন না এটা সমাজে ছিল না। সে বাবু হোক বা কমলাকান্ত দত্তের ইয়ে হোক, দেবী চৌধুরানীকে যদি আপনার মনে হয় গল্প কথা, আপনি বড় ভুল করবেন। বাঘের খাল এখনো পর্যন্ত কাঁচরাপাড়াতে আছে। তো প্রতিটা জায়গা এই জিনিসগুলো না, মানে উনি যে রসদগুলো পেতেন, যে জায়গাতে বসে পেতেন, সেটা আমার মনে হয় যে উনি অন্য কোথাও গিয়ে বাস্তব মানতেন। অবশ্যই মানতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানতেন, যার জন্য বারবার করে উনি ঘাটশিলাতে যেতেন, তাই না? ঠিক। তাহলে এটা তো বাস্তব। মানে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গাকে নিয়ে থাকতে চায়। আমার মনে হয় যে আমার এই দিকের চেয়ারটাতে সব থেকে ভালো, এইখানকার বাস্তুতে আমার সাথে ভালো লাগে, আমি ভালো বলতে পারি, তার জন্য আমি এইদিকে বসি। দুর্দান্ত। আজকে আমাদের আলোচনাটা হলো, এটা একটা মানে স্মরণীয় আলোচনা, এটা আমার করেও ভালো লাগলো। কিন্তু ওই যেটা সব থেকে খারাপ জিনিস হয়, অর্থাৎ সময়টা শেষ হয়ে গেছে। আজকের মতো শেষ করতে হচ্ছে। আবার আগামীকাল সকালবেলা 10:30টার সময় ফিরে আসা। আজকের মতো বিদায় নিচ্ছি। একদম নমস্কার।